হ্যালো 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 গুড আফটারনুন এভরিওয়ান। এবং আজকে একটা ভিডিও করছি এবং সেই ভিডিওটা বেসিক্যালি আপার প্রাইমারির যে নিয়োগটার খবর এসেছে সেইটার উদ্দেশ্যেই ভিডিওটাকে তৈরি করছি। যে আপার প্রাইমারি যে ভার্ডিক্ট বেরিয়ে গিয়েছে অলরেডি 2 থেকে 3 দিন হয়ে গেল, যে ভার্ডিক্টে অলরেডি জয়েনিংয়ের জন্য বলা রয়েছে। এবং ভার্ডিক্টের কথাটা যেহেতু অলরেডি আমরা সকলে জেনে গিয়েছি এবং আহ, আশা করছি যে 2 মাসের মধ্যে এই নিয়োগটা কমপ্লিট হবে, তো এই নিয়োগটা আপার প্রাইমারি নিয়োগটা কমপ্লিট হওয়ার খুবই দরকারি। এবং সেক্ষেত্রে এই ভিডিওটাকে তৈরি করছি যে এই নিয়োগটাকে যাতে আগামী দিনে বাধা সৃষ্টি করে, মানে বাধা সৃষ্টি করাটা খুবই একটা অসম্ভব ব্যাপার এই মুহূর্তে। মানে এটা বলতে বাধ্য হচ্ছি তার কারণ হয়তো এত বছর ধরে কেস হয়ে হয়ে জিনিসটা প্রায় 8 বছর 10 বছরের ওপর মানে অপেক্ষাকৃত হয়ে রয়েছেন যারা সাকসেসফুলি, যারা কাট অফ ক্লিয়ার করে যে ক্যান্ডিডেটরা জোন অফ কনসিডারেশনের মধ্যে রয়েছেন এবং যারা বারবার মেরিট লিস্টেড হয়েছেন, মানে দুটো মেরিট লিস্টে যাদেরকে অলরেডি মানে প্রথম মেরিট লিস্টে ক্যান্সেল হওয়া সত্ত্বেও কিন্তু সেখানে যারা যোগ্য প্রার্থী ছিলেন তারাও ছিলেন, ডিজার্ভিং ক্যান্ডিডেটস ওয়ার দেয়ার ইন দ্য ফার্স্ট মেরিট লিস্ট, এবং ডিজার্ভিং ক্যান্ডিডেটস আর স্টিল ইন দ্য সেকেন্ড মেরিট লিস্ট অলসো. So now counseling and the school recommendation after the merit list, final merit list again that is to be published, সেটা হওয়ার পরে এই নিয়োগটা কমপ্লিট হয়ে যাওয়াটা খুবই দরকারি। সেটা আহ, মানে তার কারণ আমরা জানি, কিন্তু সেটা একটুখানি আরও ইনডেপথে ডিসকাস করা, এমফ্যাসিস করা, জিনিসটার উপর একটু ফোকাস করা যে কি মানে এটাকে বাধা সৃষ্টি করলে বা বাধা দিয়ে কোনোভাবে চেষ্টা করলে যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে এটাতে মামলা করব, বা কোনোভাবে সেইখানে আমি আরও চিন্তা করব যে আমি পদে পদে জিনিসটাকে একটা বাধা সৃষ্টি করার জায়গা তৈরি করতে চাইবে মেরিট লিস্ট দেখে। আবার কেউ উল্টোপাল্টা হয়তো কেউ দাবি করতে পারেন যে আমার নাম ছিল ছিল না এর মধ্যে, কেন আমার নামটা শো করছে না বলে আবার হয়তো কোনোভাবে সে মিডিয়াতে কোনো খবর মানে চলে এলো বা হাইকোর্টে বা তো এটার মামলা করা তো আর সম্ভব নয়, কিন্তু সে কোনোভাবে আইনি কোনো রাস্তা বের করার চেষ্টা করলো বা কিছু করলো। এবং সুপ্রিম কোর্টে ডেফিনেটলি যাদের মানে ক্ষোভ রয়েছে বা যারা জিনিসটাতে হয়তো খুশি নন এই ভার্ডিক্টে, তারা হয়তো যেতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে আখেরে কি লাভ, বা সেটা তো আপনাদের ব্যক্তিগত মানে একটা জায়গা থেকে আপনারা যা সবসময় যেতে পারেন, কিন্তু অলওয়েজ এটা আমাদের মানে মাথায় রাখা দরকার যে এই মুহূর্তে মানে পশ্চিমবঙ্গে আমাদের যে চাকরি বাকরির যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিটাকে যাতে কিনা সেই জট থেকে বেরিয়ে আসা সম্ভব হয়, এবং সেই জটটাকে যাতে কোনোভাবে মানে জটের মধ্যে রাখার কোনো মানে হয় না, তাতে কিন্তু আখেরে ক্ষতি হচ্ছে আমাদের যারা মানে আহ, এখানে যত শিক্ষক হচ্ছেন বা যারা টেট পাস করেছেন, আগামী দিনে যারা পরীক্ষা দেবেন, টেট পাস করবেন এবং তারা স্কুলে চাকরি পেতে, স্কুলে চাকরি করতে যারা ইন্টারেস্টেড। এবং সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটাকে তৈরি করছি, এবং এই ভিডিওটাতে এইটাই আমি বোঝাতে চাইছি, কথাগুলো আমি এই কারণেই বলছি যে আমরা সকলেই জানি যে আহ, যে কোনো রকমের সরকারি যে পাবলিক এমপ্লয়মেন্ট যেটা হচ্ছে, সেই পাবলিক এমপ্লয়মেন্ট জিনিসটা কিন্তু মানে খুবই আহ, মানে ক্লিয়ার একটাভাবেই মানে একই রাস্তাতে একই পথে কিন্তু এই জিনিসটা এগিয়ে যায়, এবং সেখানে কিন্তু এটাতে একটা প্রসেস অফ এলিমিনেশন বলেই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা মাথায় রাখার ব্যাপার আছে। মানে এখানে কিন্তু এটা কম্পিটিশনের ব্যাপার আছে, এবং সর্বত্র যখনই পাবলিক এমপ্লয়মেন্টের কোনো জায়গা আসে সেক্ষেত্রে কিন্তু অবসম্ভাবী জিনিস হচ্ছে কি এটাই, যে এখানে কিন্তু এলিমিনেশন করাটাই কিন্তু যে নিয়োগ দিচ্ছেন বা নিয়োগ দেওয়ার যে কম্পিটেন্ট অথরিটি হচ্ছে, তার কিন্তু এটাই কাজ থাকে যে নিয়োগে যাতে কিনা আমি এলিমিনেট করছি এবং আমি বাছাই করছি যে এখানে, সেই কারণেই একটা নির্ধারিত কাট অফ মার্কস তৈরি করা হচ্ছে, এবং সেই কাট অফ মার্কসের ওপরে যারা উঠছেন তাদেরকে নিয়োগ দেওয়া যাবে এবং তাদেরকে নিয়োগ করা যাবে বলে আহ, তারা কনসিডারেশনে আসছেন, এবং তাদেরকে মেরিট লিস্টেড করা হচ্ছে এবং তাদেরকে কাউন্সিলিং করিয়ে জয়েনিং করানো হচ্ছে। আপনি সিমিলারলি যদি মানে সবাই মানে যারা চাকরির চেষ্টা করি আমরা, তারা যদি পাবলিক সার্ভিস কমিশনের চাকরির কথাও দেখি, সেখানেও কিন্তু সিমিলারলি এখানে যেহেতু মানে স্কুল সার্ভিস কমিশনের একটা চাকরির বিজ্ঞপ্তি হয় এবং সেখানে ভ্যাকেন্সিটাতে কিন্তু প্রায় শুরু থেকেই 13,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকে, সেটা আজকের দিনে ওই 13-14 হাজারের মতো ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে প্রায় 2-3 বছর অন্তর অন্তর যে পরীক্ষাটা হয়, যেটা WBCS পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের যে পরীক্ষাটা হয়, সেখানে কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি কত কী সেটাও কিন্তু কেউ জানে না, কিন্তু তাও যারা এক্সপিরিয়েন্স হচ্ছেন তারা কিন্তু সেই পরীক্ষাটার জন্য প্রচেষ্টা করেন, এবং তার জন্য কিন্তু এখনও অনেকেই
নামকরা যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে ভালো টাকা পয়সা খরচা করে ভর্তি হন এবং তাদের বিশ্বাস থাকে যে আমি সেই জায়গা থেকে করে কিন্তু ডাব্লিউবিসিএস ক্লিয়ার করতে পারবো, এবং অনেকেই করেছেন। এবং সেক্ষেত্রে কিন্তু সেই এলিমিনেশন প্রসেসটা কিন্তু আরোই মানে অন্য লেভেলের আর কি, সেটা কিন্তু অলওয়েজ সকলের মাথা রাখা উচিত যে এলিমিনেশন প্রসেসটা কিন্তু সেক্ষেত্রে মানে যেটা ডেটা আছে যে প্রায় 5 লাখ থেকে 8 লাখ এরকম কেউ পরীক্ষার্থীরা প্রিলিমিনারি পরীক্ষা দেন, এবং তারপরে কিন্তু সে এই 5 থেকে 8 লাখের মধ্যে কিন্তু যারা মেন্স দিচ্ছেন সেখানেই সংখ্যাটা চলে আসছে প্রায় হয়তো খুব বেশি হলে 20-25 হাজার এরকম। তারপরে যারা ফাইনাল ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছেন তারা হয়তো 4-5 হাজার এরকম, এবং সেক্ষেত্রে যারা জয়েনিং পাচ্ছেন বা ফাইনালি সিলেক্টেড হচ্ছেন তারা কিন্তু 700-800, মানে এরা এই ডেটাটাও কিন্তু খুব একটা মানে ওপেনলি দেওয়া থাকে না যে কতজন ফাইনালি ডাব্লিউবিসিএস এক্সামের জন্য সিলেক্টেড হলেন আর কি। তো এতটাই স্ক্রিনিংটা টাফ থাকে আর কি। সেম টু সেম মিসেলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এরকমই স্ক্রিনিংয়ের সিনারিও রয়েছে। তো সেক্ষেত্রে এটাই গুরুত্বপূর্ণ আমি বলতে চাইছি যে শুধু শুধু যারা কাট অফ ক্লিয়ার করেননি বা যারা এই জিনিসটাকে মামলার মধ্যে বলেছিলেন যে আমাদেরকে সিট আপডেট করতে, এবং সিট আপডেট করে আরও প্রায় 5,000-10,000 বা যত সিট আপনাদের মনে হচ্ছে দিলে ভালো হয়, তো সেটা তো অবশ্যই সরকারের কাছে আপনারা বলতে পারেন এবং সরকারকে আপনাদেরকে মানে সেটাকে রিকোয়েস্ট মানে সেটার জন্য মানে যদি আন্দোলন করে হয় বা যদি সেটাতে আপনারা ডেপুটেশন জমা তো করেছেন, যে অনেকবার করেছেন, তাতে যদি আপনাদের মনে হয় যে এটাই একমাত্র পথ, কিন্তু এটাও মাথায় রাখতে হবে কিন্তু সরকার বা কমিশন দুজনেই যারা মানে নিয়োগ দেওয়ার জন্য যারা আহ, মানে যারা যারা নিয়োগ দেবেন আর কি, সরকার এবং তথাপি হচ্ছে গিয়ে কমিশন, তারা কিন্তু সেই জায়গা থেকে অন পেপার কিন্তু তারা যে জিনিসটা মেনশন করে রেখেছেন আজ থেকে 10 বছর আগে, বা যখন বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2014, 15, 16 সালের দিকে যখন নিয়োগের বিজ্ঞপ্তিটা আসে, তখন যে ভ্যাকেন্ট সিটসের কথা তারা বলেছিলেন, যে যতগুলো শূন্য পদের কথা তারা বলেছিলেন, সেই শূন্য পদ কিন্তু তারা এখনো বলে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে কিছু শূন্য পদ যোগ করেছেন, এবং সেটা কোর্টের তত্ত্বাবধানে হয়েছে যখন, তখন কিছু শূন্যপদ অ্যাড হয়েছে, সেখানে কিছু হয়তো প্যারা টিচারকে আলাদা করা হয়েছে, কিছু শূন্যপদ সেখানে মানে 1,000-1,500 শূন্যপদের মতন কিন্তু ওখানে যুক্ত হয়েছে। কিন্তু এর বেশি যে শূন্যপদ তাদেরকে যুক্ত করতেই হবে, না হলে এই নিয়োগ করা যাবে না। এবং সেটাতে হয়তো কিছু কলকাতা গ্যাজেটের ব্যাপার আছে বা কিছু রুলস রয়েছে, কিন্তু রুলস বা গ্যাজেট এগুলো সবই হয়তো কমিশনের থেকেই আপনারা দেখেছেন, বা সেই জিনিসগুলো আমি খুব একটা মানে টেকনিক্যালি জানি না, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তারা কোর্টেও ওগুলো প্রেজেন্ট করার পরে কোর্টও কিন্তু সেটা মানে সঙ্গত মনে করেনি যে এই নিয়োগটাতে আরও 5,000-10,000 লোককে নিয়োগ দিলেই তবে নিয়োগ করা যাবে। এই ক্ষেত্রে এটাই বোঝার ব্যাপার যে মাননীয় বিচারপতিরা যারা কলকাতা ডিভিশন বেঞ্চের যারা মাননীয় বিচারপতি হচ্ছেন, তারা কিন্তু বুঝেছেন যে এই জায়গা থেকে কোনোভাবেই যদি তারা এটাও ইনস্ট্রাকশন দিয়ে দিতেন, এরকম যদি নির্দেশ দিতেন যে এক্ষেত্রে আরও 5,000-8,000 সিট আমি বাড়াতে বলছি তবেই নিয়োগ করা যাবে, না হলে কোনো নিয়োগ হবে না, সেক্ষেত্রে কিন্তু এই দীর্ঘায়িত যে প্রসেস যেটা চলছিল সেটা কিন্তু আরও দীর্ঘায়িত হয়ে যেত, এবং সেক্ষেত্রে কিন্তু এই মামলা মানে আবার একটা পরবর্তী শুনানির দিন চলে আসতো যে এই দেখুন আমরা এতজনকে আবার স্ক্রিনিং করেছি, এদেরকে আবার পরীক্ষা নেবো বা এদেরকে আবার ইন্টারভিউ নিয়ে এইভাবে তাদেরকে নিয়ে আসবো, সেক্ষেত্রে কিন্তু তার পেছনেরও আরও 5,000 লোক কিন্তু বলতেন যে আমি এর মধ্যে ঢুকতে মানে পারছি না কেন, বা আমারকে সুপারসিড করে এনারা চলে আসছেন কেন। একটা খুব প্র্যাকটিক্যালি কথা বোঝার ব্যাপার আছে যে যখনই মানে মানে প্রায় লাখ লাখ মানুষ একটা পরীক্ষার মধ্যে, লক্ষ লক্ষ মানুষ একটা পরীক্ষার মধ্যে পার্টিসিপেট করেন, তো যারাই পরীক্ষাটা কন্ডাক্ট করেন তারাও কিন্তু সাধারণ মানুষ, এবং তারা কিন্তু যতটা সম্ভব ভুল ত্রুটি মানে ছাড়া যে জিনিসটাকে করা যায় সেটাই চেষ্টা করেন, কিন্তু কোথাও কোনো এরর যদি হয়ে যাচ্ছে, এবং সেই জায়গাটাতে আমি জানি যেখানে অনেক দুর্নীতির কথা হয়েছে মানে প্রমাণিত হয়েছে এবং দুর্নীতি হয়েছে সবই হয়েছে, কিন্তু যে ক্ষেত্রে এখন সবকিছু কোর্টের তত্ত্বাবধানে হয়েছে আপার প্রাইমারির যে নিয়োগটা, এবং কমিশন বা সরকার এই জায়গা থেকে তারা খুবই সচেতন যে যেন কোনো দুর্নীতি এর মধ্যে না চলে আসে। দুর্নীতি মানে যারা করেছেন তাদেরকে তো মানে আইনের থেকে যেটা আসে সেই জায়গা থেকে তো তারা তাদের মানে বিচারের জন্য রয়েছে, এবং তাদেরকে সেইভাবে আহ, মানে সবকিছু আমরা জানি মিডিয়াতে যা এসেছে, কিন্তু আমাদের তো ফোকাসটা সেই দিকে শিফট করে লাভ নেই। আমাদের তো যারা আমরা চাকরির জন্য ভাবছি, এবং আমরা পশ্চিমবঙ্গে বাস করি, আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি রাজ্য, এবং আমরা চাইবো না যে আমাদের রাজ্যতে যতজন আমরা আহ, চাকরি বাকরি করতে চাই, সরকারি চাকরি করতে চাই, শিক্ষকতার চাকরি হোক বা সিভিল সার্ভিস পরীক্ষার চাকরি হোক বা অন্যান্য সরকারি চাকরি হোক, সেখানে কিন্তু আমরা কখনোই এটা মাথায় রাখবো না যে আমরা শুধু নিজেদের মানে যদি আমরা কোনো পরীক্ষাতে অকৃতকার্য হই সেক্ষেত্রে আমরা মামলা করার জন্যই চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, মামলা করার চিন্তা ভাবনা করার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু ভুল বা ঠিক সেটা মানে সিদ্ধান্ত কিন্তু অকৃতকার্য হওয়ার পরে নিজেদেরকেই মনে করতে হবে যে ঠিক আছে আমি
মামলা করলাম যেখানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমার সাথে কোনো কিছু মানে ঠিক হয়নি, যে আমি যে পরীক্ষা দিয়েছিলাম তাতে যে নাম্বারটা আমি পেয়েছিলাম সেই নাম্বারটাতে আমি মানে আমার পরীক্ষাতে এই নাম্বার আসার কথা নয়, এটা একটা যুক্তি হতে পারে, বা আমার যে নাম্বারটা আমি হাতে পেয়েছি সেখানে আমার নাম্বার, আমার নাম নেই লিস্টে, তো সেটা একটা যুক্তি হতে পারে। কিন্তু এরম যদি যুক্তি হয় যে না, আমার নাম্বারটা যা আছে সেই নাম্বারটাকে আমি কাট অফের নাম্বারটাকেই গুরুত্ব দেবো না, আমি তাকে বলবো যে তার থেকেও নিচে আমার নাম্বার অবধি আসতে হবে কাট অফ, বা আমার থেকেও নিচে আমার বন্ধুর কাট অফ নাম্বার অবধি আসতে হবে, যে নাম্বারটা আমি আমার কাছে আমার টেট পরীক্ষাতে বা আমার যে জায়গা থেকে আমি উত্তীর্ণ হতে পারছি না বলে যে জায়গা থেকে আমি পেয়েছি, তো সেইখান থেকে যদি আমি মনে করি যে না ওইটা না হলে আমি নিয়োগের জন্য বাধা সৃষ্টি করার জন্য আমরা অনেকে মিলে মামলা করতে চলে যাব। দেখুন, মামলা করতে তো সকলেই পারে, মামলা করার তো কোনো আহ, আমরা ভারতের নাগরিক, আমরা মানে আমরা এ দেশের মানে কোর্টের দ্বারস্থ হতেই পারি। কিন্তু এটাও বুঝতে হবে যে জুডিশিয়ারি আমাদের যারা মানে বিচারপতি হচ্ছেন তাদের কতটা প্রেশার রয়েছে, তারা কত কত মামলা শুনছেন। আজকে খবরের কাগজ পড়লে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে কত মামলা, কত হাজার 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 মামলা তারা পেন্ডিং রয়ে গিয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু জুডিশিয়ারিতে মানে তারা যখনই আপনারা কোর্টের মানে দেখছেন, হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের কোনো আপনার লাইভ স্ট্রিমিং দেখছেন, যে আপনারা দেখছেন যে বিচারপতিরা কতটা প্রেশারের মধ্যে রয়েছে এবং তাদেরকে কত মানে কন্টিনিউ মামলা শুনতেই থাকতে হচ্ছে। এবং তারা যে যে কোনো দপ্তরে যখন মানুষ কাজ করেন তারা কিন্তু কাজের সাথে সাথে কিছুটা তাদের কাছে মানে নিজস্ব টাইমও থাকে, যে আমার একটা স্পেসিফিক কাজ আমি করছি এবং করতে করতে আমার হয়তো কিছুটা টাইম আমি মাঝে মধ্যে একটুখানি আমি ব্রেক পাচ্ছি, এই পাচ্ছি। কিন্তু ওনারা কিন্তু কোনো ব্রেক বা কোনো কিছুর মধ্যে মানে মানে কোনো কিছু পাচ্ছেন না। তাদের কিন্তু ওই যখনই হিয়ারিং শুরু হলো, ওই যতক্ষণ না লাঞ্চ টাইম হবে, তারা কিন্তু কন্টিনিউ একটা মামলা শুনছেন এবং তার সাথে পেছনে আরও 10, 20, 25 জন মামলা মানে যাদের শুনতে হবে সেই জন্য দাঁড়িয়ে রয়েছে। এবং সেই জায়গা থেকে তারা বোঝাই যাচ্ছে যে, এবং তার শুরুতে যখন মামলা লিস্টেড হচ্ছে তখনও কত সকলেই বলছে যে আমার মামলাটা লিস্টেড করা হোক, আমারটা ভেরি আর্জেন্ট, আমারটা ভেরি আর্জেন্ট, আমার মামলাটা ভেরি আর্জেন্ট। তো সেক্ষেত্রে যদি নিজের যুক্তি বা নিজের জায়গাটায় অতটা মানে কোনোভাবে উম, কিছু না থাকে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে এই মামলাটাকে নিয়ে গিয়ে শুধু শুধু যে এই মামলাটা করলে তবে সুপ্রিম কোর্ট এরকম কিছু নির্দেশ দেবেন যে আমরা এই মামলা এই নিয়োগে আমরা আরও 5,000 সিট যোগ করতে বলছি, 10,000 সিট যোগ করতে বলছি। এবং সুপ্রিম কোর্টও কিন্তু দেখুন, সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের যে সিদ্ধান্ত, সেটাকে কিন্তু মান্যতা সবসময় মানে সেটাকে কিন্তু সবসময় গুরুত্ব দেবে, কারণ ওনারাও জানেন যে ভারত মানে কলকাতার যে ডিভিশন বেঞ্চ সেটা সব থেকে উচ্চতম বেঞ্চ। এবং সব থেকে উচ্চতম বেঞ্চে যখন এতদিন ধরে এতগুলো বেঞ্চে শুনানি হয়েছে, সেই শুনানি হওয়ার পরে অবশ্যই তারা সুপ্রিম কোর্টে এটা কখনোই এরম ভাবে চিন্তা ভাবনা করবেন না আমার মনে হয়, মাননীয় বিচারপতিরা, যে না তারা কিছুই মানে ঠিকঠাক শুনানি করেননি, যে আবার আমরা একদম নতুন করে শুনানি করে সবকিছুকে আবার নতুন করে চিন্তা ভাবনা করবো। তারা ওই জায়গা থেকেই শুরু শুরু করবেন যেখান থেকে এনারা ছেড়েছেন। সেক্ষেত্রে হয়তো আবার আইনজীবীরা অনেক কিছু বলতে পারেন যে না, এই রুলস মানা হয়নি, রুলস মানা হয়নি, এই হয়নি। সেক্ষেত্রে হয়তো ওনারা বলতে পারেন ঠিক আছে, আপনারা তথ্য জমা করুন, আমরা আবার আপনাদেরকে নেক্সট এই তারিখে শুনবো, এতদিন বাদে শুনবো। সেই দিনে সেই তারিখে তাদের কাছে অন্য মামলা থাকে এবং সবসময় যে ফিক্স ম্যাটার হিসেবে হবে বা এরকম কিছু নয়। সেক্ষেত্রে কিন্তু আবার একটা দীর্ঘায়িত হওয়ার ব্যাপার চলে আসে এবং ফাইনালি মেরিটের কনসেপ্ট চলেই আসে, যে মামলা যিনি করছেন সেটা সকলেই জানেন, যে যারা উকিল হচ্ছেন তারাও কিন্তু মেরিটের কথাটা অলওয়েজ জানেন, যে এই মামলাতে মেরিট কি আছে বা কতটা মেরিট রয়েছে, এই মামলা জেতার কতটা পজিশন রয়েছে। সেক্ষেত্রে তো বিচারপতিরাই সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনারাও চিন্তা করে দেখবেন যে এই মেরিটটা কতটা রয়েছে এই মামলাতে, যদি যারা মানে অকৃতকার্য হয়ে এই মামলা করার জন্য যদি কেউ চিন্তা ভাবনা করেন। তো বিভিন্ন জায়গাতে ইউটিউবে যারা আপার প্রাইমারি নিউজ দেখেন তারা দেখছেন যে আবার অনেকে হয়তো সুপ্রিম কোর্টে যেতে পারেন। এবং সেক্ষেত্রে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট হচ্ছেন, যারা যোগ মানে মেরিট লিস্টে ছিলেন, আবার মেরিট লিস্টে রয়েছেন, যাদের কাউন্সিলিং হবে, তারাও বলছেন যে দেখুন তাদের যে মানে চাকরি প্রার্থীদের যে মঞ্চ রয়েছে সেখান থেকেও কিন্তু বলা হচ্ছে আহ, যে আপনারা যদি যেতে চান যেতে পারেন, সেটাতে কিন্তু কারোর কোনো কোনো কিছু ব্যাপার নয়। কিন্তু সেখানে আইনি লড়াই লড়া এবং তার জন্য তারাও প্রস্তুত রয়েছে। কিন্তু এই আইনি লড়াইটা লড়ার যে কোনো যুক্তি রয়েছে বা এই আইনি লড়াই লড়ে যে আখেরে কিছু লাভ হবে, সেটা কিন্তু আপনাদেরকেই চিন্তা ভাবনা করে দেখা উচিত। আপনাদের মানে যথেষ্ট শিক্ষা দীক্ষা রয়েছে, আপনারা শিক্ষিত হয়েছেন এবং আপনাদের যে স্বপ্নটা রয়েছে, যে সেটা কিন্তু যখন এই প্রসেসটা যদি আজকের দিন 2 মাসের মধ্যে যদি কাউন্সেলিং করে মেরিট লিস্ট মানে প্রকাশ করে কাউন্সেলিং করে যদি স্কুল জয়েনিং করে দেওয়া হয়, তারপরে কিন্তু অবশ্যই যদি আহ, আহ, আপনারা যদি নতুন বিজ্ঞপ্তির জন্য সেইভাবে আন্দোলনের মধ্যে দিয়ে বা সরকারের কাছে আপনারা কথাবার্তা ডেপুটেশন যেগুলো করে যদি, এবং সরকার আমার তো মনে হয় অবশ্যই তারা কিন্তু নিজেদের সদিচ্ছার অভাব ছিল বলে এতদিন ধরে নিয়োগ দিতে পারেনি, সেটা কিন্তু যেরকম অনেকেই বলছেন। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে
সরকার কিন্তু বারবার কোর্টের হিয়ারিংয়ে যত যা যা নির্দেশ ছিল কোর্টের নির্দেশে কিন্তু সব কিছুই তারা পালন করেছে। এবং তারপরে ডিভিশন বেঞ্চে যদি মামলা মানে চেঞ্জ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কমিশন যারা নিয়োগ দেওয়ার জন্য কম্পিটেন্ট অথরিটি হচ্ছেন তাদের কিন্তু কিছু করার থাকে না, কারণ এই মামলা বিভিন্ন বেঞ্চ চেঞ্জ হয়েছে ডিভিশন বেঞ্চে। এর আগে ডিভিশন বেঞ্চ হয়তো যিনি ছিলেন মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার ছিলেন, তো ওই সময় যখন 1.5 বছর আগে 2 বছর আগে যখন ওনার কাছে যখন হিয়ারিং চলতো তখন যদি উনি মামলা ছেড়ে মানে মামলাতে হয়তো উনি ভেবেছিলেন যে উনি 4 মাস বাদে রিটায়ার হয়ে যাবেন, তখন হয়তো ওনার পক্ষে আর মনে হয়নি যে এই মামলাটাকে কন্টিনিউ শুনে আমাকে কিছু আমি মানে ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার মতো জায়গায় পৌঁছাতে পারবো। কিন্তু উনি যদি সেটাকে এক্সপিডাইট করতেন, মানে মহামান্য বিচারপতিদের উপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে উনি যদি মনে করতেন যে না আমি এই মামলাটাকে নেক্সট উইকে আবার শুনবো, যে এখানে সত্যি কথা এত বছর হয়ে গেছে, তারা চাকরি পাচ্ছেন না, স্কুলগুলো সাফার করছে, বিদ্যালয়গুলো মানে ধুঁকছে, তো সেই জায়গা থেকে হয়তো তখন এই এটা চলে আসতো, মানে আহ, নিয়োগ হওয়ার জায়গাটা চলে আসতো। এবং তারপরেও যে সৌমেন সেন যিনি ডিভিশন বেঞ্চের যে যিনি বিচারপতি মহামান্য মানে ডিভিশন বেঞ্চের রেসপেক্টেড জাজ হচ্ছেন মিস্টার সৌমেন সেন, ওনার আন্ডারে যখন এটা ছিল তখন আমরা জানি যে ওনাকে ফেব্রুয়ারি মাসে উনি এই মামলা থেকে সরে দাঁড়ান। এবং তখন তখন মহামান্য বিচারপতি যিনি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি ওনার সম্বন্ধে কিছু বলেন বা সেটা তাদের আহ, আমরা যতটা যা মিডিয়াতে দেখেছি, কিন্তু তারপরে উনি বলেন যে শিক্ষাক্ষেত্রে সব মামলা থেকে ওনাকে সরে দাঁড়াতে বলা হয় বা ওনার প্রধান বিচারপতি বলেন যে উনি সব শিক্ষাক্ষেত্রে সব মামলা থেকে সরে দাঁড়াবেন, এবং সেক্ষেত্রে উনি সরে দাঁড়ান। ওনার হাতে হয়তো আবার মেয়েটা সরে না দাঁড়ালেও উনি ওই মামলার শুনানি সম্পন্ন করতে পারতেন। কিন্তু উনি বললেন যে আমি যখন সব মামলা থেকে শিক্ষার ক্ষেত্রে সব মামলা থেকে সরে দাঁড়িয়েছি, তো এই মামলার প্রতি আমার কোনো বায়াসনেস নেই, আমি এই মামলা থেকে সরে দাঁড়াচ্ছি। এবং তারপরে গিয়ে কিন্তু জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী জাস্টিস পার্থসারথী চক্রবর্তী ওনাদের আন্ডারে এই মামলাটা আসে, এবং সেটাও কিন্তু আজকে প্রায় ফেব্রুয়ারির পর থেকে আজকে অগাস্টে শেষে গিয়ে ভার্ডিক্ট এসেছে, সেখানেও কিন্তু 6 মাসের ওপর একটা সময় 6-8 মাস লেগেই গেছে। তো সেই ক্ষেত্রে যদি মামলা করার উদ্দেশ্যই থাকে সেক্ষেত্রে মামলা করলে কিন্তু এতে মেরিটের কথাটাও আপনাদেরকে বিচার করা দরকার। এবং এই নিয়োগটাকে যদি ছাড়পত্র পেয়ে যদি কমিশন যেমন এখন তৎপর হয়ে যদি 2 মাস 3 মাসের মধ্যে যতজন মেরিট লিস্টেড এবং ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটস রয়েছেন তাদেরকে নিয়োগ দিচ্ছেন, এবং নিয়োগের সাথে আরেকটা কথাও মাথায় রাখা দরকার যে প্রায় 10 বছর ধরে এই নিয়োগ যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বহু ক্যান্ডিডেটস রয়েছেন যারা অন্যান্য সরকারি চাকরির মধ্যে রয়েছেন, এবং তারা যখনই দেখছেন যে এবার ফাইনালি জয়েনিংটা হওয়ার জায়গা চলে এসেছে, তারা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে রেকমেন্ডেশন লেটার নেওয়ার পরে আদৌ কি তারা জয়েন করবেন, যারা সরকারি চাকরিতে অন্য কোনো জায়গাতে যদি প্রাইমারিতে চাকরি করেন বা অন্য কোনো ভালো চাকরিতে যদি তারা সরকারিতে কোনো ভালো জায়গায় চাকরি করেন, তো সেক্ষেত্রে কি তারা যখন যতদিন অব্দি কাউন্সিলিং হয়ে জিনিসটা আটকে আছে, ধরুন একদিনের জন্য কেউ কাউন্সিলিংয়ে আসতে পারে, এটা আমার ব্যক্তিগত কথা আমি বলছি যে একদিন আমার কাউন্সিলিং আছে, আমি গেলাম, আমার আরেকটা পরীক্ষাতেও নাম উঠে রয়েছে এবং সেটাও একটা ভালো চাকরি, আপার প্রাইমারি সরকারি বিদ্যালয়ে আমার 5 to 8 চাকরি হওয়ার ব্যাপার আছে। তো আমি যদি প্রাইমারি করি বা আমি যদি অন্য চাকরিও করি, আমার এটা চলো একদিন ছুটি নিয়ে আমি তো যাই, তারপরে যা হবে দেখা যাবে। কিন্তু যখনই ফাইনালি কাউন্সিলিংয়ের অর্থ হচ্ছে কাউন্সিলিং করে রেকমেন্ডেশন লেটার পাওয়া, আমার ফ্যামিলিতেও যারা যিনি রয়েছেন বা আমার চেনা পরিচিত যে মানে বন্ধু যারা এই আপার প্রাইমারিতে গত বছর নভেম্বরে কাউন্সিলিং করেছেন, কিন্তু তারা কিন্তু মনের মধ্যে তাদের দ্বিধাবোধ ছিল যে কাউন্সিলিং তো হচ্ছে কিন্তু যেহেতু কোর্টের নির্দেশে এই মুহূর্তে জয়েনিং দেওয়া যাবে না, তো সেইটা কিভাবে কি হবে এখন বোঝা যাচ্ছে না। কিন্তু যখনই এই কথাটা তারা তাদের আত্মীয় স্বজনের মধ্যে বলছেন যে আমাদের কাউন্সিলিং হয়ে গেছে, তাদের আত্মীয় স্বজন কিন্তু বলছেন যে কাউন্সিলিং হলে তো এবার রেকমেন্ডেশন দিয়ে জয়েনিং হয়। এটাই তো আমরা জানি যে সরকারি চাকরি আমাদের আগে যারা করেছে বা যারা হয়তো আগে সরকারি চাকরির মধ্যে ছিলেন বা আগে অন্য কেউ সরকারি চাকরি করেছেন তারা জানেন যে কাউন্সেলিং হয়েছে স্কুলের, তো তার মানে তো এবারে রেকমেন্ডেশন দিয়ে স্কুল তো তোমার জয়েনিং হবে, তো তুমি দুশ্চিন্তা কেন করছো। কিন্তু তাদের দুশ্চিন্তার আশঙ্কাটা কিন্তু ফাইনালি সত্যি হয় যে তাদেরকে নভেম্বর টু আবার অক্টোবর বা সেপ্টেম্বর অক্টোবর এসে আবার কাউন্সেলিং করতে হচ্ছে, সে একটা কাউন্সেলিং গত বছর আবার একটা কাউন্সেলিং এই বছর, প্রায় 1 বছরেরই গ্যাপ চলে এসেছে। তো সেক্ষেত্রে সেটাই বোঝার বিষয় যে বারে বারে যারা সব জায়গা থেকে ক্লিয়ার হয়ে যাদের মেরিট লিস্টে নাম রয়েছে এবং যারা ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে সব কিছু যারা কাট অফ ক্লিয়ার করে এবং
এই জায়গাতে যারা মেরিট লিস্ট এবং ওয়েট লিস্টের মধ্যে রয়েছেন এবং এই যে টোটাল 14,052 যে ক্যান্ডিডেটসদের যে প্যানেলটা তৈরি করে দেওয়া হবে, সেখানে তো কেউ বাদ পড়ছেন না। যারা মেরিট লিস্ট বা ওয়েট লিস্টের মধ্যে ক্যান্ডিডেটস রয়েছেন তারা তো এখানে স্থান পাচ্ছেন। এবং সবথেকে বড় কথা যেটা আমি বলছিলাম যে এবার ধরুন যারা বাড়ির কাছে আছে বা অন্য সরকারি চাকরির মধ্যে রয়েছে, হতেই পারে কেউ হয়তো অন্য কোনো সরকারি দপ্তরে অন্য কোনো চাকরিতে সে নিয়োগ পেয়ে গেছে এবং সেখানে স্কেল ভালো, বা সেখানে তার মনে হতে পারে যে এটাতে মামলা রয়েছে, বা কেউ যদি ফিউচারে সুপ্রিম কোর্টে মামলা করে গিয়ে সেক্ষেত্রে আবার কি হয় না হয়, স্টে হয়, তো সেক্ষেত্রে আমি আমার স্টেডি চাকরিটা এত বছর ধরে যেখানে আমি করে করে আমার একটা পাকা জায়গা হয়ে গিয়েছে, আমি সেখানকার শুধু তো চাকরি মানে এই নয় যে নিজের কাজটুকু নিজে করা, তাছাড়াও যে মানে আমার পারিপার্শ্বিক যে কলিগস হচ্ছেন বা আমার কাজের পরিস্থিতি, আমার দপ্তর কিরম কি, আমার যাতায়াতের সুবিধা অসুবিধা সব কিছু তারা দেখে নিয়ে করছেন। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে রেকমেন্ডেশন কাউন্সিলিং করার পরেও তারা হয়তো বা কেউ জয়েন করলেন না, বলে না আমার কাছে এখন মানে জয়েন করতে আমার আপার প্রাইমারিতে ঠিক মনে হচ্ছে না, আমি এটাতেই কন্টিনিউ করবো, তো সেই জায়গাটাও তো ভ্যাকেন্ট থেকে যাচ্ছে, সেই সিটটাও তো খালি থাকছে। সেক্ষেত্রে ওয়েটিংয়ে যারা আছেন তাদেরও চিন্তা করার কোনো জায়গা থাকছে না, এবং অটোমেটিক্যালি ওয়েটিং মেরিট লিস্টে নিয়েই কিন্তু এই ক্যান্ডিডেটদের টোটাল সিটটা তৈরি হয়েছে। এবং এই প্যানেলে হয়তো 1 বছরের জন্য ভ্যালিডিটি থাকে, এবং তার মধ্যে কমিশন সেইভাবে যদি আরও মানে ভ্যাকেন্ট সিট থেকে থাকে, সেখানে কিন্তু তারা কিন্তু ডিসাইড করেন যে কীভাবে কী করবেন বা তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। তো সেই ক্ষেত্রে আমার উদ্দেশ্য বলার এটাই ভিডিওর মধ্যে, যে এই নিয়োগটাকে যদি সম্পূর্ণ করে দেওয়া যায়, মানে এই নিয়োগটাকে যদি বাধা সৃষ্টি না করে সম্পন্ন করা যায়, তাহলে কিন্তু সামনের মানে যে 2025 সালের শুরু থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি নিয়োগের সেগুলো কিন্তু চলে আসার একটা মানে প্রবল সম্ভাবনা থাকছে। এবং যেহেতু এবার 3টে পরীক্ষা অটোমেটিক্যালি ডাব্লিউবিসিএস এর যে পরীক্ষাগুলো, যে মিসেলেনিয়াস ক্লার্কশিপ এবং আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা, এগুলো 3টে পরীক্ষাই এবছর হচ্ছে, অনেকদিন বাদে মানে মিসেলেনিয়াস ক্লার্কশিপ 2টো পরীক্ষা হবে, এবং প্রায় 4 বছর হয়ে গেছে তারপরে। এবং এবার ডাব্লিউবিসিএস পরীক্ষাটা তো ওই টেনিওরটা তো প্রতি বছরই প্রিলিমিনারি পরীক্ষা হয়, গত বছর প্রিলিমস হয়েছে, এবছরও প্রিলিমস হবে। তো সেক্ষেত্রে কিন্তু আবার সামনের বছরে যদি বিজ্ঞপ্তি আসে 9, 10, 11, 12-এর যে পরীক্ষা বা আপার প্রাইমারি পরীক্ষা, এই পরীক্ষাগুলোর যদি নোটিফিকেশন চলে আসছে, তাহলে কিন্তু বেশ অনেক সংখ্যক পরীক্ষা কিন্তু সকলে দেওয়ার জন্য এলিজিবল হচ্ছেন। এবং এগুলো সকলেই জানেন যে এজ লিমিটটাও ভালো থাকে, এবং এই পরীক্ষাগুলোতে কিন্তু অ্যাপিয়ার করে মানে একটা পশ্চিমবঙ্গে মানে যে চাকরি হচ্ছে না বা চাকরির জায়গা থেকে যে নোটিফিকেশন আসছে না, এই মানে চিত্রটা কিন্তু পুরোটাই বদলাতে পারে। এবং এটা কিন্তু পুরোপুরি 6 মাসের যদি চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু দেখবেন যে 6 থেকে 8 মাসের মধ্যে কিন্তু একটা ভালো নিয়োগের একটা জায়গা চলে আসবে। এখন সেইটা সকলেরই মাথায় রাখা উচিত, সকলেরই চিন্তা ভাবনা করা উচিত। এবং সেই হিসেবে আমার মনে হয় যে নিয়োগ যদি কোনো নিয়োগ কমপ্লিট হয়, তবেই পরবর্তী নিয়োগটাকে শুরু করা সম্ভব হয়। এই যে 10 বছর ধরে নিয়োগ হয়নি, তাতে বলছেন যে এক একজন যারা লিস্টেড ক্যান্ডিডেট হচ্ছেন তারা ব্যাপক তাদের টাকা পয়সা ক্ষয়ক্ষতি হয়েছে, মিডিয়াতেই আমি দেখছিলাম, বা অনেক টাকা সরকার বাঁচিয়ে নিয়েছে। তো এই কথাগুলো বলে তো কোনো মানে আমার মতে তো এগুলো বলার কোনো যুক্তি নেই। কারণ যদি কোনো কিছু মামলা করে যদি স্টে অর্ডার চলে আসে, এবং সেই স্টে অর্ডারটার পরে যদি মানে মামলার শুনানি দীর্ঘায়িত হয়, তো সেক্ষেত্রে তো না কমিশন বা সরকারের কিছু করার আছে, বা যারা যোগ্য প্রার্থী হচ্ছেন, যারা চাকরিটা মানে ডিজার্ভ করছিলেন এত বছর ধরে, বা হয়তো এবার 2 মাসের মধ্যে চাকরি পাবেন, তারাও যদি মানে এই অঙ্ক করে দেখানো হয় যে এত টাকা তারা লোকসান করেছেন, বা এই অঙ্ক দেখানো হয় যে এত টাকা সরকারের পক্ষ থেকে বাঁচানো হয়েছে, তো সেটা তো কোনোভাবেই যুক্তিযুক্ত মানে হয়তো ইমোশনালি চিন্তা করলে তার একটা কোনো আনসার পাবেন, কিন্তু সেটাকে মানে রেশনালি চিন্তা করলে, technically rationally, from the brain if you think, then there is no মানে রিজন, there is no proper explanation, there is no meaning, কোনো মানে হয় না এই কথাগুলো ভাবার, তাই না? তো সেক্ষেত্রে এটাই মানে আমার বক্তব্য থাকছে। এবং এখন যারা কাউন্সেলিং এর জন্য অপেক্ষা করছেন, মেরিট লিস্ট সবাই মানে হয়তো কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। এবং হয়তো কমিশনের ওই সামনের সপ্তাহে যদি তারা কাজ করে প্রিপেয়ার করে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে যদি সামনের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গিয়ে 10, 12 তারিখ 15 তারিখের দিকে যদি তারা মেরিট লিস্টটা পেয়ে যান, এবং মেরিট লিস্ট পাওয়ার পরে আবার বিজ্ঞপ্তি পেয়ে আপনারা যদি পুজোর আগে কাউন্সেলিংয়ের বেশ কিছু এক দফা 2 দফা কাউন্সেলিং হয়ে গিয়ে কমপ্লিট হয়ে যায়, এবং তারপরে দুর্গাপুজোর পরে, কারণ এবছর অক্টোবরের শুরুর দিকেই দুর্গাপুজো রয়েছে, এবং সেই দুর্গাপুজোর সময়টা তো একটা ছুটির ব্যাপার থাকেই। এবং তারপরে দুর্গাপুজো থেকে কালী পুজোর মধ্যে যে সময়টা, বা লক্ষ্মী পুজোর পর থেকে যে কালী পুজোর মাঝখানে যে সময়টা থাকছে, ওই সময় আবার একটা কাউন্সেলিং এক দফা সম্পন্ন হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে যদি নভেম্বরের 10, 12 তারিখ 15 তারিখের মধ্যে কাউন্সেলিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, তখন মানে
সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে রেকমেন্ডেশন লেটার কীভাবে কি ইস্যু করা হবে সেটা কমিশন মানে ওনারা ডিসাইড করে হয়তো ডিসেম্বরের মিড অফ ডিসেম্বর বা যখন কাউন্সেলিং হচ্ছে বা যদি কাউন্সেলিংয়ের সাথে সাথেই রেকমেন্ডেশন লেটার দিয়ে দেওয়া হয়, তাহলে রেকমেন্ডেশন লেটার পেলে তো আপনাদের হয়তো এক সপ্তাহ বা পরের দিন থেকেই হয়তো 2-3 দিনের মধ্যে আপনারা বিদ্যালয়ে গিয়ে জয়েন করার ব্যাপারটা মানে হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে হয়তো এই বছরের শেষে অক্টোবরের মানে নভেম্বরে, আমার মনে হয় না পুজোর ওই সময় ছুটি ছাটার মধ্যেই কাউন্সেলিংয়ের সাথে সাথেই রেকমেন্ডেশন লেটার দিয়ে বলবে যে ইমিডিয়েট আপনারা করতে যান, মানে স্কুলে বিদ্যালয়তে গিয়ে পরের দিন জয়েন করুন। সেক্ষেত্রে হয়তো একটা সময় আপনাদেরকে দেওয়া হবে যে 10-15 দিনের মধ্যে আপনারা জান যে এখন হয়তো এই ছুটিটা কালী পুজো হয়ে যাচ্ছে বা তারপরে বা এরকম, আমি জানি না, এটা আমার মনে হচ্ছে। তো হিসাব মতন দেখতে গেলে নভেম্বর ডিসেম্বরের মধ্যে আপনাদের কিন্তু নিয়োগটা সিকুয়েন্সিয়ালি ধাপে ধাপে মানে যারা কাউন্সেলিং করছেন এবং ওয়েট লিস্টেডরাও এবারে লিস্টের মধ্যে কাউন্সেলিংয়ের মধ্যে এসে তারা কাউন্সেলিং করছেন এবং কাউন্সেলিং করে তারা বিদ্যালয়তে যোগদান করছেন, চলে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে হয়তো ডিসেম্বর বা জানুয়ারি ম্যাক্সিমাম 2025 সালের জানুয়ারির মধ্যে এই নিয়োগের যে লিস্টটা রয়েছে মেরিট লিস্টে সকলেই মোটামুটি চাকরি পেয়ে গিয়ে হয়তো এই নিয়োগটা সম্পন্ন হয়ে যাচ্ছে। তখনই কমিশনও মানে চিন্তামুক্ত হচ্ছে যে আমরা পুরনো নিয়োগটাকে সম্পন্ন করতে পেরেছি, এবারে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির জন্য আপার প্রাইমারি এবং অন্যান্য যে তো এসএলএসটি যে পরীক্ষাগুলো এসএসসি থেকে রয়েছে সেগুলো কিন্তু তারা চিন্তা ভাবনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা বা সব কিছু করার জায়গাটা তৈরি হবে এবং সেটাই হওয়া উচিত। সেই দিকেই মানে এগোবে জিনিসটা, এরকমই আমরা মনে করি। এবং এটাই ছিল ভিডিওর টপিক এবং আমি এটাই মনে করছি যে হিসাব মতন এই নিয়োগটাকে মানে বাধা সৃষ্টি করে এতে কোনো মানে মানে ব্যক্তিগতভাবে কারোর কোনো লাভ হবে না এবং ব্যক্তিগতভাবে এই আমাদের পশ্চিমবঙ্গের যে জট কাটানোর খুব দরকার রয়েছে আমি মনে করি। এবং সবথেকে বড় যেটা গুরুত্বপূর্ণ জিনিস যে এখানেও চাকরির আবহ মানে তৈরি হওয়া দরকার। এবং আমরা দেখি ভিন রাজ্যে, আমাদের পাশের রাজ্যে বিহার উড়িষ্যাতেও ব্যাপক নিয়োগ হয়, শিক্ষক নিয়োগ হয় এবং অন্যান্য নিয়োগ হয়। তো আমাদের রাজ্যেতেও যাতে নিয়োগ ভালোভাবে এই মামলার জট না হয়ে যদি নিয়োগগুলো সম্পন্ন হয় এবং ভালো নিয়োগ হয়, তো এটাই সবথেকে পজিটিভ দিক। এবং এই পজিটিভ দিকটাই আমাদের সকলের মাথায় রাখা উচিত যে আমি যদি এই মুহূর্তে অকৃতকার্য হই তার মানে এই নয় যে পরের পরীক্ষাতে আমি অকৃতকার্য হব বা কিছু। কারণ আমি যদি পরের পরীক্ষাটা একটু ভালোভাবে দিই তাহলে কিন্তু আমি আবার মানে মেরিট লিস্টে আসবো এবং আমি আমার এজ লিমিটের মধ্যেই কিন্তু আমি আমার চাকরিটাকে পেয়ে যাব। এবং সেটাই মাথায় রেখে সকলে মাথায় রাখবেন, চিন্তা ভাবনা করে নেবেন। এবং এটাই ছিল ভিডিও এবং এই ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। এবং সকলে ভালো থাকবেন, ভিডিওগুলো লাইক শেয়ার করবেন এবং ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন ভিডিও করতে ভালো লাগে। থ্যাংক ইউ।